सर्वधर्मस्वरूपतः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। जथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता धिया सर्वविद्या स्वरूपां तां स्वारणां प्रणमाम्यहम्। ओम करो तत्ते सदा लीन रामकृष्णे समादया यो धर्म स्थापनरतो वीरेशान्तां नमाम्यहम्। ठाकुर माँ स्वामीजीर चरणे भूलुंठित प्रणाम। ঠাকুর মা স্বামীজির প্রণামের পরে আমরা যেটি করে থাকি সেটি হচ্ছে গুরু প্রণাম। যে কোনো কাজে যদি গুরুকে স্মরণ না করা হয় তাহলে কাজে পরিপূর্ণতা আসে না। একবার গুরুদেব তার শিষ্যকে বললেন যে তুমি কিছু শ্লোক পড়ে এসো, আমি পরীক্ষা নেব। তার শিষ্য তখন পড়ে এসেছে। যেদিন পড়ে এসেছে সেই দিন গুরুদেব একটু ব্যস্ত আশ্রমে। তা গুরুদেব বলছেন যে দেখো আজকে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, তা তুমি একটা কাজ করো, যাও গিয়ে ওই গাছের সামনে দাঁড়িয়ে তুমি যা যা পড়েছো সেগুলি তুমি বলতে থাকো। আর যখনই ভুল বলবে তখনই গাছ থেকে একটা করে পাতা পড়বে। যে পাতাগুলো পড়বে সেই পাতাগুলো তুমি কুড়িয়ে নিয়ে চলে আসবে। কুড়িয়ে নিয়ে আসবার পরে আমি কাউন্ট করে বলবো যে কতগুলো ভুল কতগুলো ঠিক, কত মার্কস পেয়েছো আমি কাউন্ট করবো। শিষ্য চলে গিয়েছে গাছের সামনে দাঁড়িয়ে। সে যা মুখস্থ করেছিল একদম শ্রদ্ধা সহকারে বলতে শুরু করেছে। চোখ দিয়ে যখন চোখ খুলেছে দেখছে গাছের একটা পাতা নেই, সব পাতাগুলো পড়ে গেছে। এবার সে তো ভাবছে সর্বনাশ, তার মানে কি আমার সবই ভুল বললো। তো ও কি করেছে, সব পাতাগুলোকে কুড়িয়ে পাতা মুখ করে গুরুদেবের কাছে গিয়ে আছে। হে গুরুদেব, এই অবস্থা, সব পাতাগুলো গাছ থেকে পড়ে গিয়েছে, তাহলে আমি কিছুই ঠিক বলিনি। তখন গুরুদেব বলছেন তুমি হয়তো শ্লোকগুলো ঠিকই বলেছো, কিন্তু যখন শ্লোকগুলো বলেছো তখন কি তুমি আমাকে স্মরণ করে বলেছো? যা ভুলে গিয়েছি, টেনশনে, এক্সামের টেনশনে আপনাকেই ভুলে গিয়েছি। আমি পরীক্ষার সব ফলগুলো কোশ্চেন পেপারে যা যা এসছে সব ঠিকই দিয়েছি, কিন্তু আপনাকে ভুলে গিয়েছি। ওইটাই তোমার সব থেকে বড় ভুলে। যাও আবার গিয়ে ওই গাছের সামনে দাঁড়িয়ে এবার তুমি তোমার শ্লোকগুলো বলো। তো তখন আবার সেই শিষ্য ওই গাছের সামনে গিয়ে, আরেকটি গাছের সামনে গিয়ে যখন গুরুদেবকে স্মরণ করে তার শ্লোকগুলো বললো, তখন আর একটা গাছের পাতাও পড়লো না। আমাদের এরকম হয় যখন আমরা প্রচুর কাজের টেনশন থাকে, কাজটা শেষ করতে হবে, একটা হেভি ওয়ার্ক আমাদের শেষে গিয়েছে, তখন আমরা কাজের প্রেশারে না আমরা ভুলে যাই, অথবা চিন্তাটা ভুলে যাই। তো সেই জন্য আমরা একটু গুরু প্রণাম করবো। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। संसारार्णवघोरेज कर्णधारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। এই যে তাকে স্মরণ করে এক্সামগুলো দেওয়া, এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলছেন, মা মানুষ মারা যুদ্ধাচা। তুমি যুদ্ধ করো অর্জুন, তুমি যুদ্ধ থেকে বিরত হও না, কিন্তু মা মানুষ মারা, আমাকে চিন্তা করতে করতে করো। এখন আমরা কিছু বিষয় ভেবে আসিনি কি বলবো না বলবো। আর এরকম একটা বার্থডে সেলিব্রেশন স্বস্তি,
স্বস্তিক চক্রবর্তী। হ্যাঁ, আর সাধুবাদ জানাতে বড় ভালো লাগছে যে এইরকম জন্মদিনের আয়োজনেও ওইখানে দেখলাম প্রচুর তরতাজা ইয়ং যুবক যুবতী বসে রয়েছে, কলেজের ওর বন্ধুরা এসেছে। ওরাও যদি এখানে একটু পার্টিসিপেট করে, আমি মোটেই বোরিং লেকচার দিই না, তো ওরাও একটু ইন্টারেস্ট পেতে পারে। আমি ওদেরকে একটু আমি এখানে নিমন্ত্রণ জানাচ্ছি, আমাদের আসলে। তাহলে এই কিছুদিন আগে আমি একটা জায়গায় বক্তৃতা দিতে গেছি, বনগাঁ, এইরকম যুব সম্মেলনে। আমি বললাম যে তোমরা কতক্ষণ আমাকে সহ্য করতে পারবে? ইয়ং ছেলেরা ছেলেমেয়েরা বসে রয়েছে। তো বলছে, মহারাজ আপনি যদি ভালো বক্তৃতা দেন তাহলে আপনাকে সহ্য করবো, আর যদি আপনি ওরকম বোরিং লেকচার দেন তাহলে কিন্তু আমরা সহ্য করবো না। আমি বললাম ঠিক আছে চলো, তাহলে আমি একটা টেস্ট দিতে পারি, প্লিজ নাও। তো একটা টেস্ট দিতে পারি, স্বামী বিবেকানন্দ এরকম একটা চেয়েছিলেন। তো আমি বললাম ঠিক আছে, দেখা যাক কি হয়। তো বক্তৃতা হচ্ছে, আর বক্তৃতা হতে হতে হাততালি করছে, বললাম যে দেখো একটু সহ্য করে যাবে। তো এরকম আর কি। তো ওরা আসলে ওদের ভালো লাগবে একসাথে সকলে। হ্যাঁ, প্লিজ প্লিজ সিট এসব আপনারা একটু বসার জায়গা করে দিন ওদেরকে, আপনাদেরই সব সন্তান ক্ষমা চাইছি আপনাদের কাছে, ওদের জন্যই আজকে একটু বলবো। তোমাদের যে ডাকা হলো, তোমরা আমাকে 40 মিনিট একটু সহ্য করবে, আমার সাথে একটু আমি যা যা বলবো আমার সাথে একটু তোমরা কথা বলবে। আমি তোমাদের একটু বলি, তোমাদের কলেজে হয়তো আমি যাইনি, আমি যাবৎকালে 167টা স্কুল এবং 26টা কলেজে ক্লাস নিয়েছি, বুঝতে পেরেছ? তো সেহেতু এত স্টুডেন্ট, আমার এত স্কুল কলেজে আমি ক্লাস নিয়েছি, তো তোমার এরকম ছাত্র দেখলেই মনে হয় যে তোমাদের সাথে সময় কাটাবো। তোমরা নিশ্চয়ই এরকম একটা বার্থডে পার্টি এর আগে দেখোনি, যে আজকে একটা যে বার্থডে সেলিব্রেশনে তোমরা এসেছো স্বস্তিকে, সেখানে স্বস্তিক বলেছে যে ওখানে দেখ মহারাজ এসছে, মহারাজ এসছে, তোমরা আমার সেই প্রণাম প্রণাম করলে। আমার মহারাজের আগে না আমার একটা নাম আছে, জানো তো? তো প্রথাগত আমার আধার কার্ডের নাম হচ্ছে স্বামী সেবাপরানন্দ, কিন্তু তোমাদের কাছে আমি স্বামী সেবাপরানন্দ নই। আমার স্কুল কলেজের যারা স্টুডেন্ট আছে তাদের কাছে আমি খুব পরিচিত, আমি তোমাদের বন্ধু মহারাজ বলি, ঠিক আছে? তোমরা রাজি আছো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে? রাজি? বেশ, ঠিক আছে, চলো। তো আজকে দেখো এখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ছবি রয়েছে, সারদা মায়ের ছবি রয়েছে, আর স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে, তাই তো? তো আমরা বিবেকানন্দকে মোটামুটি সকলেই কম বেশি ভালোবাসি। তোমরা যারা এসছো তারা সকলেই ভালোবাসো তো বিবেকানন্দ? খুব ভালো। তো এই বিবেকানন্দকে যদি আমরা ঠিক ঠিক করে জানতে পারি, ঠিক ঠিক করে বুঝতে পারি, তাহলে কি হয় জানো না, আমাদের জীবনটা না পরিবর্তন ঘটে। কি করে জীবনের পরিবর্তন ঘটে? এখন যদি বর্তমানে সমাজের দিকে তাকাও, তাহলে কি দেখবে? সমাজে শিক্ষিত মানুষরা বেশি ক্ষতি করছে সমাজের, না অশিক্ষিত মানুষরা সমাজে বেশি ক্ষতি করছে? বলো, শিক্ষিত মানুষরা সমাজের বেশি ক্ষতি করছে, তাই না? তাহলে স্বামী বিবেকানন্দ বলছেন যে তোমরা শিক্ষিত হবে, তোমাদের শিক্ষিত হতে বারণ করছে না। আমরা সকলেই ক্যারিয়ারিস্টিক লাইফ লিড করতে চাই, যে আমরা ক্যারিয়ার তৈরি করব, আমরা ভালো চাকরি পাবো, আমরা ভালো জব করব, প্রচুর টাকা ইনকাম করব। কিন্তু একটা কথা মনে রাখবো, কি কথা না, ক্যারিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো, ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ বিগ জিরো। মনে থাকবে? আমার সাথে একটু বলবে তোমরা, বলো তো দেখি। ক্যারিয়ার একটু ছোটে, যেমন পুষ্পাঞ্জলি দেয় না, আমি ওইসব ফুল নিয়ে পুষ্পাঞ্জলি এতটুকু বিলিভ করি না। তো আমি যেটা
বিশ্বাস করি সেটা তোমাদের মধ্যে যাতে আসে, সেটা একটুখানি লাভলি বলবে আমার সাথে, ঠিক আছে? ক্যারিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো, ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ তো এইটা সব সময়ের জন্য মনে রাখবো যে আমরা সকলে না ক্যারিয়ার তৈরি করতে চাই রে বাবা, কিন্তু ক্যারিয়ারের পাশাপাশি যদি আমাদের চরিত্রটা না ঠিকভাবে তৈরি হয় তাহলে কি হবে না, ওই শিক্ষিত হয়ে জেলে পচে মরতে হবে। তো এখন আমরা শিক্ষিত হয়ে জেলে যেতে চাইছি না শিক্ষিত হয়ে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে চাইছি? এই সমাজের ওপর আধিপত্য বিস্তার করতে পারে না যে মানুষ হতে পেরেছে। এখন তোমরা বলবে যে মহারাজ আমরা তো সব মানুষই আছি, আমাদের দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, আমরা তো মানুষ আছি। না রে বাবা, আমাদের দুটো হাত, দুটো চোখ, দুটো কান থাকলে না আমরা মানুষ হতে পারি না। স্বামী বিবেকানন্দ এক জায়গায় স্বদেশ মন্ত্র বলে একটি মন্ত্র আছে, সেখানে স্বামী বিবেকানন্দ প্রার্থনা করছে, বলো দেখি আমার সাথে, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামী বিবেকানন্দ প্রার্থনা করছেন ভগবানের কাছে যে আমাকে মানুষ হতে হবে। এখন এই যে কিছুদিন বাদে দুর্গা পূজা আসছে না, এই দুর্গা পুজোর পরে এই বিজয়া দশমী হবে, বিজয়া দশমীর পরে তোমরা বড়দেরকে প্রণাম করবে, বড়রা তোমাদের মাথার উপর হাত দিয়ে সব আশীর্বাদ করবে, বলবে মানুষের মতো মানুষ হও। কিন্তু তোমরা যদি পাল্টা প্রশ্ন করো বড়দেরকে, আচ্ছা মানুষ কি করে হতে হয়, দেখবে সব বড়রা না গা চুলকাবে, মাথা চুলকাবে, যে মানুষ কি করে হতে হয় এর উত্তর কি করে দেবে? আমাদের শাস্ত্রে একেবারে ডেফিনেশন আছে, জানো তো? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান? আমরা কি, মানুষের সংজ্ঞাটা কি? আমরা মানুষ হব কেমন করে, কি করে সম্ভব মানুষ হওয়া? শুনতে চাও? তাহলে আমরা বুঝতে পারবো নিজেকে যে আমরা মানুষ হতে পেরেছি কি পারিনি। আমাদের মানুষ হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ডিসিপ্লিন লাইফ লিড করা, ফার্স্ট কন্ডিশন। আমরা প্রত্যেকে সাকসেস পেতে চাই না? আমরা জীবনে ফেলিওর হতে চাই না সাকসেস পেতে চাই? সাকসেস পেতে চাই। এখন আমরা জীবনে সাকসেস পাবো কেমন করে এটা আমরা জেনে নিতে চাই। তোমরা এখন সবে ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেমিস্টার? ফার্স্ট সেমিস্টার। তো এখন কতগুলো সেমিস্টার বাকি? কত? 6 কত সেমিস্টার হবে? টোটাল 6টা। তাহলে এখনো 5টা সেমিস্টার বাকি। তাহলে এই যে 5টা সেমিস্টারের পরে আমরা সাকসেস পেতে চাই তো জীবনে, তাহলে সাকসেস পাবো কেমন করে? আমি ইংলিশ স্কুল কলেজে ক্লাস নিই, তো বলছি এরকম তোদের মধ্যে এক ছাত্র আচার্যের কাছে গেছে, আচার্যের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে হে আচার্যদেব, যে আমি জীবনে সফল হব কেমন করে? তখন আচার্যদেব তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি সকালবেলা কখন ঘুম থেকে ওঠো? তখন সেই স্টুডেন্ট বলছে যে কোনো ঠিক নেই যে সকালবেলা কখন ঘুম থেকে উঠি। আচ্ছা তুমি তারপরে ঠিক সময় পড়াশোনা করো? বলছে না কোনো ঠিক নেই। তারপরে তুমি স্কুল যাও ঠিক টাইমে? বলছে হ্যাঁ, যেদিন সময় পাই সেদিন যাই, আর যেদিন মোবাইল ফোন নিয়ে বসে করি সময় ওভার হয়ে যায় সেদিন আর স্কুল যাই না, কলেজ যাই না। আচ্ছা তারপরে বিকেলবেলা ফিরে এসে একটু খেলাধুলা করো? বলছে কোনো ঠিক নেই, খেলাধুলা করতে ইচ্ছা হলে করি না, ইচ্ছা হলে করি না। সন্ধ্যাবেলা স্টাডি টাইমে একটু পড়াশোনা করো? বলছে কোনো ঠিক নেই। আচ্ছা রাত্রিবেলা কখন খাও? বলছে কোনো ঠিক নেই। রাতে কখন ঘুমাও? কোনো দিন খুব টায়ার্ড থাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আর যদি কাউকে একবার মোবাইলে অনলাইন পেয়ে যায় ব্যাস, তাহলে যে ঘুমোতে কটা বাজে তার কোনো ঠিক নেই। আচ্ছা তুমি কি প্রশ্ন করেছিলে মনে আছে? বলছে হ্যাঁ মনে আছে। না জীবনে সফল হবো কেমন করে? তখন বলছে দেখো তুমি এর উত্তরটা এতক্ষণ ধরে দিয়ে গেছো, কোনো ঠিক নেই। তাহলে জীবনে সফল হতে গেলে আমাদের ওই রেগুলেটিং লাইফ লিড করতে হবে। আমরা যদি নিয়মানুবর্তী না হই, আচ্ছা
আমরা ধরে নিলাম সাকসেস মানে 100 আউট অফ 100, এটা একটা মোটামুটি, তবে সাকসেসের কোনো বাউন্ডারি লাইন হয় না, ঠিক আছে, ধরে নিচ্ছি যে 100 আউট অফ 100। আচ্ছা তোমরা জানো যে এই যে তোমরা মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, হ্যাঁ, এই যে লেটার মার্কস কততে হয়? হ্যাঁ, কততে হয়? 80 বা 80 প্লাস, তাই তো? আচ্ছা 80 প্লাস কে লেটার মার্কস বলে কেন রে? কে বলতে পারবে? 80 মার্কস কে লেটার মার্কস বলে কেন? অন্য কিছু তো বলতে পারতো। আমি আচ্ছা আচ্ছা কলেজে গেছি, প্রফেসররা বলতে পারে না, তারা সব এত ডিগ্রি ধরে বসে আছে। জানো কেন বলে? জেনে নাও। এই দেখো LETTER, তাই তো? এই এর যদি কাউন্ট করো অ্যালফাবেটিক্যালি ABCDEFGHIJKL, L = 12, ঠিক সেরকম ভাবে E = 5। তাহলে এইভাবে যদি তার যোগ করো তাহলে তার যোগফল দাঁড়াবে 80, ঠিক আছে? সেই জন্য 80 মার্কস কে বলা হচ্ছে লেটার মার্কস। ক্লিয়ার? নতুন জিনিস জানলে তো একটা ভালো লাগছে, ভেরি গুড। ঠিক সেরকম যদি জীবনে সফল হতে হয় তাহলে 100 আউট অফ 100 যদি হয়, তাহলে পেতে গেলে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। D = 4, ঠিক এইভাবে যদি পুরো স্পেলিংটাকে এরকম ভাবে কাউন্ট করো, দেখো ওটার যোগফল দাঁড়াবে 100। সেই জন্য আমাদের ওই ডিসিপ্লিন লাইফ লিড করা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যে আমি এখন খুব মজা করে বলি, বড়দের জন্য একই কথা প্রযোজ্য, যে আমরা আগেকার দিনে সব ওই ব্রত করে না, জানো তোমাদের বাড়িতে বড়রা মায়েরা ব্রত করে। ব্রত করে মানে কি? ফুড ফাস্টিং করে, যে এটা ফাস্টিং এর মধ্যে রয়েছে। হ্যাঁ, এখন না ফুড ফাস্টিং এর প্রয়োজন, এখন মোবাইল ফাস্টিং এর প্রয়োজন, যে আমি এত ঘন্টা মোবাইলটা ধরবো না, সকালবেলা এতক্ষণ মোবাইলটাকে টাচ করবো না, আমি একটু আমার যা সাধন আছে, বড়রা যেগুলো করে আর কি, জব ধ্যান করলো, তোমরাও করতে পারো, তোমরা একটু মেডিটেশন করলে, হ্যাঁ, সকালবেলা একটু কনসেন্ট্রেশন প্র্যাকটিস করলে, যে এবার তুমি পড়াশোনা করতে বসলে বা তোমার ফিল্ড ওয়ার্ক করতে বসলে বা প্র্যাকটিক্যালি কিছু কোনো কাজ করতে বসলে, সেটা করবার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ভীষণ 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 কনসেন্ট্রেশন পাওয়ার। স্বামী বিবেকানন্দ বলছেন যে আমায় যদি পুনরায় ছাত্র হতে হয়, আমি ওই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স নিয়ে ভাববো না, আমি একটা বিষয় নিয়ে ভাববো, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ এডুকেশন। শিক্ষার সার হচ্ছে একাগ্রতা। আমরা যদি একাগ্রতা অভ্যেস করতে পারি তাহলে আমরা মানুষ হতে পারবো। আমরা যেহেতু একাগ্র নই, আমরা এখানে বসে রয়েছি, ধরো এরকম একটা সুন্দর বার্থডে সেলিব্রেশনে তোমরা এসেছো, হ্যাঁ, ওকে উইশ করতে এসে যে এরকম একটা অ্যাটমসফিয়ার, একটা পরিবেশ পাচ্ছ, যে পরিবেশের মধ্যে দিয়ে তোমাদের কিছু একটা ডেভেলপ হবে আর কি, আমি বিশ্বাস করি এটা। তো আমি এক ধরনের মানে জন্মদিন সেলিব্রেশন করতে সকলকে বলি, তোমাদের মতো ছাত্রদের সেটা একটু বলি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবে যে মানুষ হতে কিভাবে হওয়া যায়। আমার ওখানে ওরকম প্রচুর স্টুডেন্ট আসে, তো তাদেরকে বলি যে দেখো তোমরা আজকে যখন এসেছো তখন খালি হাতে কি কেউ এসেছো? নয় কিছু কিছু টাকা তুলেছো, টাকা তুলে ওই স্বস্তিকের জন্য কিছু না কিছু গিফট এনেছো, তো কেউ খালি হাতে এসেছো? আজকে দেখো কেউ খালি হাতে আসেনি। আচ্ছা আমি একটা জিনিস শেখাই তোমাদের, দেখো যখন এরকম কারোর আজকে স্বস্তিকের হয়েছে, কাল তোমার হবে, কাল ওর হবে, এরকম এরকম ব্যাপারগুলো ছড়িয়ে থাকবে, একটা বার্থডে সেলিব্রেশন করবে, দেখবে তাতে এই যে আনন্দ পাচ্ছ এর থেকে অনেক বেশি আনন্দ পাবে। কি আনন্দ পাবে সেটা করাই। এরকম ভাবে তোমরা টাকা তুললে, যে যেমন পকেট মানি থেকে, যে একটা গিফট কিনতে হবে। এখন গিফটটা কি কিনবে? কিছু লজেন্স কিনবে, কিছু কেক কিনবে, কিছু বিস্কিট কিনবে, কিনে যার জন্মদিন তাকে নিয়ে তোমাদের এই অঞ্চলে, যেহেতু আমি আগে ছিলাম সেটা আমি জানি প্রচুর স্লাম এরিয়া আছে, তো এরকম কোনো একটা স্লাম এরিয়াতে যাবে, সেই যার জন্মদিন তাকে নিয়ে, এটা খুব
মানে এখন ভাইরাল হয়েছে, জানো তো আমার এই জন্মদিন সেলিব্রেশন। তোমরা করবে, দেখবে তোমাদেরও আনন্দ হবে। তো ওই তাকে নিয়ে স্লাম এরিয়াতে যাবে, গিয়ে তোমরা যে চাঁদা তুলে ওই কেক কিনেছো, বিস্কিট কিনেছো, লজেন্স কিনেছো, সেইগুলো স্লাম এরিয়ার চিলড্রেন যারা রয়েছে তাদেরকে ডিস্ট্রিবিউট করবে। কার হাত দিয়ে? যার জন্মদিন তার হাত দিয়ে। এইবার তাকে যদি জিজ্ঞেস করো, ভাই তোর আজকে কিরকম আনন্দ হলো, কিরকম ফিল করলি, তখন সে দেখবে নির্দ্বিধায় বলবে, এর আগে বহু বহু জন্মদিন কাটিয়েছি, কিন্তু এইরকম জন্মদিনের আনন্দ এর আগে পাইনি। এখন আমি বলছি, তোমরা রিয়েলাইজ করতে পারবে না, যখন ফিল্ড ওয়ার্ক করবে তখনই এটা একমাত্র রিয়েলাইজ করতে পারবে। তো যখন ওই যে ডিস্ট্রিবিউশন করার পরে যে আনন্দটা হবে, সেই আনন্দটা বলবে, ভাই তোকে আজকে এই আনন্দটা তোর জন্মদিনে গিফট করলাম। দেখো, দেখবে এর থেকে বড় জন্মদিন সেলিব্রেশন বাবার হয় না, হয় না গো। এটা যদিও কেবলমাত্র স্বামী সেবাপরানন্দের মাথার এসে তা নয়, তোমরা জানো কিনা জানি না, নাম শুনেছো কিনা জানি না, মহারাজদের পুত্রবাসী ধ্যানানন্দজি রামকৃষ্ণ মিশন বেলঘরিয়া, তিনি পলিটেকনিক কলেজে ওখানকার প্রিন্সিপাল মহারাজ। তিনি ওনার এই তোমাদের পলিটেকনিক কলেজ তো ওই আমাদের রামকৃষ্ণ মিশনের যে পলিটেকনিক কলেজ তার প্রিন্সিপাল মহারাজ, তিনি ওই তোমাদের মতো স্টুডেন্টদের নিয়ে কাজটা করেন। কখনো পারলে মহারাজের সাথে একবার দেখা করে আসবে, ঘুরতে ঘুরতে বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনে গেলে গিয়ে শরীরের নাম করতে পারো, বলবে মহারাজ পাঠিয়েছেন আপনার সঙ্গে দেখা করতে, গিয়ে তার সঙ্গে একটু দেখা করে আসবে। তিনি তোমাদের দেখবে কিভাবে ইন্সপায়ার করেন যে এই স্টুডেন্ট লাইফে কি করে আমরা আরো বেটার স্টুডেন্ট হতে পারি। দেখবে তোমাদের বাড়িতে যখন কোনো ইলেকট্রিক পার্টস খারাপ হয়ে যায়, কোনো কল খারাপ হয়ে যায়, তোমাদের বাড়ির বড়রা বলে না যে সব থেকে ভালো ইলেকট্রিশিয়ানটা আমার বাড়িতে এসে কাজ করবে, সব থেকে ভালো প্লাম্বারটা আমার বাড়িতে এসে কাজ করবে, বলো? ঠিক সেরকম ভাই, জানো তোমরা যেখানে যেখানে যাবে, আজকে স্বস্তিকের বাড়ি এসেছো, কালকে অন্যের বাড়ি যাবে, পরশু অন্যের বাড়ি যাবে, তারা এক্সপেক্ট করে বসে আছে যে সব থেকে ভালো মানুষটা যাতে আমার বাড়িতে আসে। তুমি যেমন এক্সপেক্ট করছো যে ভালো ইলেকট্রিশিয়ানটা আমার বাড়িতে আসে, ভালো প্লাম্বারটা আমার বাড়িতে আসে, ঠিক সেরকম তারাও এক্সপেক্ট করে আছে যে সব থেকে ভালো মানুষটা যেন আমার বাড়িতে আসে। তাহলে তুমি ভালো মানুষ হতে কতখানি সফল হতে পেরেছো সেটা তো তোমাকে নিজেকে দেখতে হবে। তুমি নিজে কি একটা ভালো মানুষ হতে পেরেছো? তুমি কি সকলকে শ্রদ্ধা করতে পারছো? স্বামী বিবেকানন্দ জানো বাংলা শব্দে সব ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন, একটা শব্দ স্বামী বিবেকানন্দ ইংরেজিতে ট্রান্সলেট করতে পারেনি, সেটা হচ্ছে শ্রদ্ধা। স্বামী বিবেকানন্দের যে কমপ্লিট ওয়ার্ডস আছে বা ইংরেজির যে বই আছে, সেই বই যদি তোমরা কখনো পড়ো, সেখানে দেখবে স্বামী বিবেকানন্দ শ্রদ্ধাকে SRADDHA শ্রদ্ধা এইরূপ ভাবে তিনি ওখানে লিখেছেন, তার ইংলিশ ট্রান্সলেশন করেন। তাহলে আমরা কি সেই শ্রদ্ধা অপরের প্রতি দেখাতে পারছি? আমরা যদি আমাদের বাবা মায়ের প্রতি শ্রদ্ধাবান হই, তাহলে আমাদের পিতামাতার সমবয়সী যারা ট্রেনে বাসে চলতে ফিরতে যাদেরকে দেখছি, তাদের প্রতি কি আমরা সেই একই রকম শ্রদ্ধাবান হতে পারছি, না আমরা বিরূপ আচরণ করছি? কি বলবে বলো? বলবে যে দেখো এই জামাগুলোতে আমি যখন তোমরা আমাকে প্রণাম করেছিলাম, দেখছিলাম তোমাদের সব এই কলেজের নামটা লেখা রয়েছে, লোকে তখন বলে এই কলেজে পড়ে, এত উচ্চ শিক্ষায় শিক্ষিত, দেখো চরিত্রটা একেবারে জঘন্য, বলবে না? সেই জন্য বাইরে চলতে গেলে কত সজাগ হয়ে আমাদেরকে চলতে হবে। ভক্তদের ক্ষেত্রেও ঠিক তাই। বড়রা, আমি বড়দের বলি, লাল বা সাদা শাড়ি পরে সব মায়েরা কি সুন্দর আসে, ধুতি পরে মায়েরা বাবারা কি সুন্দর আসে, কিন্তু তারাই যদি ট্রেনে বাসে চড়ে, আমি দেখেছিলাম এরকম বিরূপ বিরূপ ভক্ত, তারা যখন পাবলিকদের সঙ্গে মিশছে, জনসাধারণের সঙ্গে মিশছে, তো বিরূপ আচরণ। তখন কি বলবে যে দেখো এরা এইরকম ধর্মক্ষেত্রে যায়, কিন্তু আচরণটা এরকম। সেই জন্য সবার প্রথম আমাদেরকে কি করতে হবে না, ওই আচরণটা ঠিক করতে হবে। আচরণ ঠিক করতে গেলে তিনটে শব্দের আমাদের নলেজ থাকা প্রয়োজন।
কি কি? প্রথম হচ্ছে প্রকৃতি, দ্বিতীয় হচ্ছে বিকৃতি, তৃতীয় হচ্ছে সংস্কৃতি। কি কি বললাম? প্রকৃতি কি না? প্রকৃতি হচ্ছে ধরো আমাদের খিদে পাচ্ছে, তো আমরা খাবো, একটু পরে তোমাদের সুন্দর সুন্দর সব খাবার দেওয়া হবে, তোমরা খাবে। এটা হচ্ছে প্রকৃতি, আমাদের বায়োলজিক্যালি অ্যানিমাল, তো আমাদের বায়োলজিক্যাল নিডস কিছু রয়েছে, তো আমরা খিদে পেলে খাবো, তৃষ্ণা পেলে জল খাবো, ইত্যাদি ইত্যাদি হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রকৃতি। বিকৃতি কি? বিকৃতি তোমরা খুব ভালো মতো জানো, জানো স্কুলে সব টিফিন নিয়ে যেতিস, তোরা নিয়ে যেতিস? হ্যাঁ, যদি কোনোদিন ভালো টিফিন নিয়ে যেতিস তাহলে টিফিন বক্সটা শুধু খোলার অপেক্ষা, টিফিন বক্সটা থেকে যখন এই ভালো টিফিনের স্মেলটা চারদিকে ছড়িয়ে গেল, তখন তো যখন ওই ভালো টিফিনের স্মেলটা চারদিকে ছড়ালো, তখন টিফিন বক্সের ওপরে আমফানিয়াস কত জোর ঝড় প্রয়োগ হয়েছে, তার থেকে বেশি গতি বেগে তোদের টিফিন বক্সগুলোর উপর থেকে ঝড় বয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো এইসব মানে স্কুল কলেজে এত যাই, এগুলো আমি খুব জানি, এই ঝড় কিভাবে বয় ওই টিফিন বক্সের ওপর দিয়ে। তাহলে ঠিক কিনা? মানতে রাজি? তো ওই যে ঝড় বইল, ওটাকে কি বলে জানিস? ওটাকে বলে বিকৃতি, ওটাকে বলে বিকৃতি। কিরকম বলতো? ধর এই যে আজকে মনে কর রাত্রিরে যা প্রসাদের আয়োজন হয়েছে, সেই প্রসাদটা কিছু ওয়েস্টেজ হয়েছে, তো ওয়েস্টেজ প্রসাদ আমরা কি করি না, একটু ডাস্টবিনে ফেলে দিলাম। কালকে যখন আবার সেই ডাস্টবিনের পাশ দিয়ে কেউ যাবে, দেখবি একটা কুকুর হয়তো খাচ্ছে সেই ফেলে রাখা খাবার, আবার একটা কুকুর এসে তার কাণ্ডে ঘ্যাঁক করে কামড়ে দিয়ে ওই খাবারে ভাগ বসাচ্ছে। ওটা পশুর স্বভাব পায় বা শোভা পায়, মানুষের শোভা পায় না রে বাবা। ওইভাবে খেতে নেই কারোর টিফিন বক্স থেকে খাবার, ওটা বিকৃতি। আর সংস্কৃতি কি জানিস? রামকৃষ্ণ মিশন সারগাছি, সেখানে টিফিন হয়েছে, গ্রামের প্রত্যন্ত গ্রামের একটি স্কুল, সেখানে টিফিন হয়েছে। তো টিফিন বক্স নিয়ে একটি ছাত্র আমাদের হেডমাস্টার মহারাজের কাছে ছুটে যাচ্ছে। যেই ছুটে গেছে মহারাজের সামনে দাঁড়িয়েছে, মহারাজ বলেছে নিশ্চয়ই টিফিনটা বোধহয় কেউ নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। তো মহারাজ বলছে কি রে, আজ টিফিন কে কে খেয়ে নিচ্ছে? তখন সেই ছাত্র বলছে মহারাজকে, মহারাজ আজকে আমার মা একটু ভালো টিফিন দিতে পেরেছে, গ্রামের গরিব মানুষ তো, একটু ভালো টিফিন দিতে পেরেছে, তো আমি আমার বন্ধুকে খেতে বলছি, ও খাচ্ছে না মহারাজ, আপনি একটু বলুন প্লিজ যেন ও একটু আমার কাছ থেকে টিফিনটা খায়। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, এটাকে বলে সংস্কৃতি। বুঝতে পারলি যে প্রকৃতি হচ্ছে শুধু নিজে খাবো, বিকৃতি হচ্ছে অপরের থেকে নিয়ে খাবো, সংস্কৃতি হচ্ছে অপরকে দিয়ে খাবো। দেখবি যদি অপরকে দিয়ে খাওয়া যায়, অপরের সাথে কোনো কিছু শেয়ার করা যায়, আমরা দেখবি একটা ইংরেজিতে কথা আছে, সরো শেয়ার সরো হাফ। যদি দুঃখকে শেয়ার করি তাহলে দুঃখ আমাদের বাড়ে না কমে? কমে। হ্যাপিনেস শেয়ার, হ্যাপিনেস ডাবল। যদি আমরা আনন্দকে ভাগ করে নিই, আনন্দ কি হবে? তাহলে আমরা কোনটা ভাগ করব? কোনটা? আমরা কিন্তু দুঃখটা ভাগ করি। বাবা কি দুঃখ পেয়েছি, এতদিন ধরে চ্যাট করছিলাম, আজকে আমার ব্লক করে দিল, কাকে বলবো? তো এখন এই দুঃখ তো কাউকে বলা যাবে না, তো এখন প্রেস্টিজ ফাংশন, বাবা দুর্গাপূজার আগে যদি আবার ব্লক করে দেয়, তাকে নিয়ে ঘুরবো। এখন এই দুঃখ যদি আমাদের ওই ভাগ করতে হয়, তাহলে দুঃখটা বাবা কমবে ঠিকই, কিন্তু অপর যদি তোমাকে ঠিক ঠিক ভালোবাসে, যাকে বলবে সে যদি তুমি ঠিক ঠিক ভালোবাসে, আবার এমন হয়েছে তুমি যার কাছে বলে সেই তোমাকে নেটফুল করবে, খুব সাবধান, কার কাছে এই দুঃখের কথা বলবে সেইটা বিচার করতে হয় রে বাবা। এগুলো যদি না বিচার করতে পারো, এগুলো বাবা আমাদের এই ধর্ম কথায় লেখা নেই, এগুলো সাধু সঙ্গ করেই জানতে হয়। সাধুদের কাছে গেলেই এগুলো ঠিক ঠিক করে জানতে পারবি, জানিস তো। এবং বিশেষ করে রামকৃষ্ণ মিশনের সাথে
এইরকম মডার্ন সাধুর কাছে যেতে হবে, যারা এই গোটা জগৎটাকে দেখছে, গোটা জগৎটা সম্বন্ধে ওয়াকিবহাল, গোটা জগৎটাকে নিয়ে নাড়াচাড়া করছে, সে একমাত্র বিবেকানন্দ। বিবেকানন্দ বলছেন যে দেখ, আচ্ছা আমি একটা প্রশ্ন করি, অনেকেই কাছে আমি স্কুল কলেজে গেলে এটা খুব কমন প্রশ্ন আমার, যে তোরা যখন বাড়ির লোকের কাছে শুনেছিস না যে আগেকার দিনের ছেলে মেয়েগুলো ভালো ছিল, এখনকার দিনের ছেলে মেয়েগুলো খারাপ হয়ে গেছে, শুনেছিস এরকম ভাবে? সবাই শুনেছিস। দেখ, আচ্ছা স্কুলে যখন পড়েছিস তখন এরকম শুনেছিস যে তোরা সব কোন স্কুলে পড়তিস? এখানে কোন স্কুলে? হ্যাঁ, কানাইলাল। আমি দুদিন আগে ক্লাস নিতে এসেছিলাম কানাইলাল। হ্যাঁ রে, তারপরে আর মোটামুটি কোথায় নামগুলো শুনি না, জানি চেষ্টা করি যদি কোনোদিন সুযোগ হয় যাবো ক্লাস নিতে। তো এরকম যে ক্লাস স্কুলে এরকম হয় না যে স্যারেরা বলে আগের ব্যাচের ছেলেগুলো খুব ভালো ছিল, আগের ব্যাচের মেয়েরা ভালো ছিল, এই ব্যাচের ছেলে মেয়েগুলো খারাপ হয়ে গেছে, শুনেছিস? হ্যাঁ, বিবেকানন্দ আমাদের এরকম কথা বলেনি। বিবেকানন্দ কি বলেছেন শোন। বিবেকানন্দ বলেছেন গরু মিথ্যা কথা বলে না, দেওয়াল চুরি করে না, গরু গরুই থেকে যায়, দেওয়াল দেওয়ালই থেকে যায়। মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুরি করে থাকে, মানুষ চাইলে মানুষ দেবতা হতে পারে। আমরা যদি চাই আমরা একটা দেবতা হতে পারি রে বাবা। আমাদের মধ্যে সেই কোয়ালিটি আছে, আমরা সেই দেব মানব হতে পারি, কিন্তু আমরা সকলে কেউ চাই না। তোরা সব ইয়ের নাম শুনেছিস? লিওনার্দো দা ভিঞ্চি, বিখ্যাত পেইন্টার, সবাই নাম শুনেছিস? তার বিখ্যাত ছবির নাম কি? হ্যাঁ, মোনালিসা। জানিস সেই বিখ্যাত তার চিত্র যে যিশু খ্রিস্টের যে ছবি, হ্যাঁ সেই ছবির পিছনে একটা গল্প আছে। গল্প মানে সত্য ঘটনা আছে, জানিস? সেটা শোন। তো ওই যখন লিওনার্দো দা ভিঞ্চি সাহেবকে রাজা অর্ডার দিলেন যে আচ্ছা তোমাকে একটা ছবি এঁকে দিতে হবে, ভগবান যিশু খ্রিস্টের ছবি এঁকে দিতে হবে। তো তখন বললেন ঠিক আছে এঁকে দেবো, কিন্তু একটা শর্ত আছে। না, বলতে দুটো শর্ত আছে। কি দুটো শর্ত? বলছে যখন আমি আঁকাটা স্টার্ট করব তখন আপনার এই নগরের এমন একজন মানুষকে আমাকে দেখাতে হবে যে মানুষটিকে দেখলেই আমার দেবদূতের কথা মনে পড়ে। আচ্ছা ঠিক আছে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে এই, যখন আমি আঁকাটা শেষ করব তখন এমন একজন মানুষকে দেখাতে হবে আপনার নগরে যাকে দেখলে আমার শয়তানের কথা মনে পড়ে, পিশাচের কথা মনে পড়ে। খুব ভালো কথা। তো তখন তার প্রহরীদের অর্ডার করলেন রাজা, বললেন যাও 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 যাও, গিয়ে ওকে আগে এই নগরের সমস্ত জায়গাগুলো ঘোরাও, দেবদূত কোথায় আছে খুঁজে বার করো। দেবদূত আর কোথায় পাওয়া যাবে? ও কি করলো না, প্রহরীরা খুব বুদ্ধিমান, তো ওরা সোজাসুজি চার্চে নিয়ে গেল। যখন চার্চে নিয়ে গেল, সেই ভিঞ্চি সাহেব দেখছেন যে চার্চে একটা অত্যন্ত সুন্দর যুবক, সে ভগবান যিশুর কাছে দাঁড়িয়ে প্রে করছে। তো তখন ভিঞ্চি সাহেব বললেন হ্যাঁ, এই ছেলেটিকে দেখলেই তো একেবারে দেবদূতের কথা মনে আসছে আমার, ঠিক আছে আমার কাজ হয়ে যাবে, আমি আঁকা শুরু করবো। তা তিনি আঁকা শুরু করলেন। 6-7 মাস কেটে গেল। এইবার যাবার পরে সে আবার রাজার কাছে গিয়ে হাজির, বলছে রাজা এইবার আমি আঁকাটা শেষ করব, এবার আমার দ্বিতীয় শর্ত আপনাকে পূরণ করতে হবে। তখন আবার তার প্রহরীদের দিয়ে নগরে ঘুরতে পাঠিয়েছে, দেখতে পাঠিয়েছে কোথায় সেই পিশাচের মতো মানুষ। তখন দেখছে যে একটা নর্দমার ধারে একেবারে নোংরা জামা কাপড় পাক গায়ে মেখে একজন মানুষ পড়ে আছে। ভিঞ্চি সাহেব তাকে দেখেই বলছে হ্যাঁ এই তো, এই মানুষটিকে দেখলেই আমার একেবারে পিশাচের কথা, দানবের কথা মনে হচ্ছে, বলে ফিরে আসছে। যেই ফিরে আসছেন ভিঞ্চি সাহেব, সঙ্গে সঙ্গে সেই পিশাচ বলছে ওহে একটু দাঁড়ান, আজ থেকে 7 মাস আগে আপনি আমাকে চার্চে দেখে দেবদূতের কথা মনে পড়েছিল, আজকে আমাকে এই অবস্থায় দেখে আপনার পিশাচের কথা মনে পড়ছে। আমরা যারা গীতা
অন্তত একটু জানি, তবে জেনে রাখ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা 16 চ্যাপ্টার, এরকম একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে দৈব সূদ সম্পদ বিভাজ্য। সেখানে বলা হচ্ছে যে আমাদের এই মানুষের মধ্যে ওই দেবদূতের সত্তা রয়েছে, আমাদের এই মানুষের মধ্যে পিশাচের সত্তা রয়েছে। আমরা যেটা ম্যানিফেস্ট করব, আমরা যদি চাই আমরা দেবদূত হতে পারবো, আমরা যদি চাই আমরা শয়তান হতে পারবো। কি করে আমরা দেবদূত হতে পারবো? না, দেবদূত হতে তখনই পারবো যখন আমাদের মধ্যে ওই নলেজটা থাকবে, জ্ঞান থাকবে। ঠিক আছে? যদি আমরা জ্ঞানী না হই, আমাদের যদি জ্ঞান না থাকে, তাহলে আমরা কোনোদিন ওই জায়গায় দেবদূতে পৌঁছাতে পারবো না। আমি একটা গল্প বলে শেষ করি, আমার সময় হয়ে গেছে। গল্পটা হচ্ছে এরকম যে 4 বন্ধুর গল্প। 4 বন্ধু একবার বিদেশে গেছে, এই ইন্ডিয়ায় থাকে, সব বিদেশে গেছে। বিদেশে গিয়ে তারা দেখছে যে কোথায় থাকবে, একেবারে সব থেকে বড় যে হোটেল, 100 তলা বিল্ডিং, সেখানে তারা থাকবে। তো তারা 100 তলা বিল্ডিং এ ভাড়া নিয়েছে। কোথায় থাকবো? না, টপ ফ্লোরে থাকবো। কেন না, ওখান থেকে ছাদে উঠতে সুবিধা, আর ছাদে যদি উঠি গোটা শহরটাকে দেখতে পারবো। যখন এসেইছি বিদেশে, তখন তো এরকম জায়গা থাকাই উচিত। তারা টপ ফ্লোর ভাড়া নিয়েছে, খুব ভালো। এবার ওইখানে জিনিসপত্র রেখে স্নানাদি সেরে বলছে মার্কেটিং করে আসি। তো তারা মার্কেটিং করতে গেছে। মার্কেটিং করে যখন খুব টায়ার্ড হয়ে পড়েছে, ফিরেছে হোটেলে, তখন হোটেলে না কারেন্ট বা লোডশেডিং হয়ে গেছে। সব মাথায় হাত। কেন? লিফট চলবে না। তাহলে কোথায় ভাড়া নিয়েছিল? 100 তলায় টপ ফ্লোরে ভাড়া নিয়েছে। এইবার ভাবছি যে এই 100 তলা উঠবো কি করে, প্রচুর কষ্ট। তখন তারা নিজেদের মধ্যে প্ল্যান করছে। কি প্ল্যান? না, বলছে দেখ আমাদের জীবনে না প্রত্যেকের দুঃখের ঘটনা আছে, তাই যদি আমরা কষ্টের কথা বলতে বলতে উপর দিকে উঠি, সিঁড়িতে উঠি, তাহলে আমাদের অন্তত কষ্টটা একটু কমবে। ঠিক আছে, সবাই এগ্রি। তো নিয়ে তখন ওই 5 বন্ধু শুরু করেছে, জানিস তো আমার জীবনের যা দুঃখ, সেরকম দুঃখ তোদের কারোর হয়নি। কতজনের কাছে আমি ব্লক খেয়েছি। এই শুরু হলো। কোটা ছিল কত? 25 তলা করে। সে এবার তার জীবনের দুঃখ বলতে 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 একেবারে 32 তলা চলে গেছে। তখন হোশ পেয়েছে। এবার দ্বিতীয় বন্ধু বলছে, এই আমাকে বলার সুযোগ, আমাকে বলার সুযোগ। তুই শুধু একাই তোর জীবনের দুঃখ বলবি, আমার জীবনের দুঃখ তোরা শুনবি না বলে সে শুরু করেছে। সেও এবার বলতে 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 তার 50 তলা ছিল, সে 65 তলা পার করে দিয়েছে। এবার তৃতীয় বন্ধু বলছে, এই তোরা দুজনে তোদের দুঃখের কথা বলেছিস, এবার আমারটা একটু বলতে দে। তোদের দুঃখের কথা শুনে তো আমি আর চোখে জল ধরে রাখতে পারছি না। আমি জলটা কোথায় রাখবো, আমাকে একটু বলার সুযোগ দে বলে তৃতীয় বন্ধু শুরু করেছে। জানিস তো সেই তোরা যার সাথে দেখেছিস আমাকে বলে শুরু হলো। এবার সে বলতে 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 75 তলার জায়গায়, গল্পগুলো বললাম না, গল্পগুলো সব তোদের চেনা গল্প, দুঃখের গল্পগুলো, বুঝতে পেরেছি? সেগুলো আর বলছি না, গল্পটা আছে তো, ওইগুলো উজ্জ্বলা। আর সেই তৃতীয় বন্ধু 75 তলা করতে 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 একেবারে এইবার চতুর্থ বন্ধু বাকি। সেই চতুর্থ বন্ধুকে বলছে যে, এই তুই দেখছি চুপ করে বসে আছিস, কোনো রিয়াকশন নেই, তুই এবার তোর জীবনের দুঃখের গল্প বল। বলছে, না দেখ আমাকে জোর করিস না, আমার দুঃখের কথা বলতে বলিস না, আমার দুঃখের কথা বললে তোরা এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। বলছে, না তা তো হবে না, আমাদের হাড়ির খবর তুমি জানলে আর তোমার খবর আমরা জানবো না, হবে? বলতেই হবে। বলে একেবারে এই করতে করতে 95 তলা চলে গিয়েছে। বলছে, না তোকে বলতে হবে, বল। 96 তলার কাছে
সে তখন বলছে যে দেখ, তোরা যখন বলছিস বলতে এতই করে তাহলে বলি, তোরা তো আমাকে ঘরের চাবিটা রাখতে দিয়েছিলিস, সেই চাবিটা আমি রিসেপশনে ফেলে এসেছি। সকলে তো একেবারে মাথায় হাত দিয়ে এর থেকে আর দুঃখ হতে পারে সেই সময়? এখন চাবির ইংরেজি কি? চাবির ইংরেজি কি? স্পেলিং keep educating yourself. K for keep, P for educating, Y for yourself. প্রতিনিয়ত এইভাবে নিজেকে শিক্ষিত করে তোলো ভাই, তাহলে দেখবে ট্রেনে বাসে চলতে ফিরতে, হাটে বাজারে ঘুরতে ফিরতে, পার্কে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যদি তোমার এই কিটা যদি ঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে কিপ এডুকেটিং ইয়োরসেলফ, যে তুমি নিজেকে প্রতিনিয়ত শিক্ষিত করে তুলতে পারবে এবং তুমি মানুষে পরিণত হতে পারবে। তখন দেখবে যে তুমি নিজে সমাজের কাছে কত ভ্যালুয়েবল হয়ে গিয়েছো, কত দামি হয়ে গিয়েছো। সময় নিয়ে আমরা কথা বলছিলাম, লাস্ট শেষ করি। আমরা সময় কিসে দেখি? ঘড়ি। ঘড়ির ইংরেজি হচ্ছে ওয়াচ। ওয়াচের একটা ফর্মুলা আছে, W ফর হচ্ছে ওয়ার্ড, ওয়াচ ইওর ওয়ার্ড। আমরা কি কথা বলছি সেই কথার দিকে আমাদের নজর রাখতে হবে। W ফর ওয়ার্ড। তারপরে কি? A ফর অ্যাকশন। ওয়াচ ইওর অ্যাকশন। আমরা কি কাজ করছি সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমরা এমন কাজ করব যে কাজের দ্বারা অপরের প্রীতি সাধন হয়, অপরের কল্যাণ সাধন হয়। ওয়াচ ফর ইওর অ্যাকশন। WAT ফর থট। ওয়াচ ইওর থট। আমরা কি চিন্তা করছি সেই দিকে আমাদের একদম সম্পূর্ণরূপে ওয়াচ রাখতে হবে। ওয়াচ মানে লক্ষ্য রাখা। T, তারপর হচ্ছে C ফর ক্যারেক্টার। ওয়াচ ইওর ক্যারেক্টার। আমাদের ওই চরিত্রের দিকে নজর রাখতে হবে। আর H ফর হচ্ছে হ্যাবিট। ওয়াচ ইওর হ্যাবিট। তো আমাদের এই অভ্যাস কি হচ্ছে সেই দিকে নজর রাখতে হবে। যদি খুব সুন্দর করে সাজাই তাহলে এরকম হবে যে watch your thought, they become your words. Watch your words, they become your action. Watch your action, they become your habit. Watch your habit, they become your character. Watch your character, they become your destiny. সুচিন্তা করলে সুকথা মুখ দিয়ে বেরোবে, সুকথা বললে সুকাজ হাত দিয়ে হবে, সুকাজ করলে সু অভ্যাস তোমার তৈরি হবে, সু অভ্যাস তৈরি হলে তুমি সৎ চরিত্রের অধিকারী হবে, সৎ চরিত্রের অধিকারী হলে তুমি সৌভাগ্যের অধিকারী হবে। আমরা সৌভাগ্য চাই না দুর্ভাগ্য চাই? আমরা সকলে সৌভাগ্য চাই। তো আমরা যদি সৌভাগ্যের অধিকারী হতে চাই তাহলে ওয়াচ ইওর থট। আমরা কি চিন্তা করছি সেই দিকে আমাদের নজর রাখতে হবে। হ্যাপি? আমি কি খুব বোরিং ক্লাস নিলাম? নিই নাই তো? তাহলে একটা করে হাততালি হবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? সেইবার হচ্ছে পেট পুড়ে খেয়ে তারপর